হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আজকে থেকে তোমাদের ম্যারাথন ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু আমি ম্যারাথন ক্লাস আজকে নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, আজকে আমরা এই জিকে বুস্টার সিরিজের শেষ ক্লাস করব। আগামীকাল থেকে আমি ম্যারাথন ক্লাসটা শুরু করব। ওকে, তো এই সপ্তাহ মোটামুটি শুক্রবার পর্যন্ত এই ক্লাসটা শেষ হয়ে যাক। আগামীকাল থেকে নতুন করে একদম ম্যারাথন ক্লাস শুরু হবে এবং প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমি ম্যারাথন ক্লাস করাবো। সেখানে প্রচুর প্রশ্ন উত্তর থাকবে। আপকামিং ডাব্লিউবিপি তোমাদের কনস্টেবল পরীক্ষা রয়েছে এই মাসের শেষে, এবং নেক্সট মান্থে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলেরও পরীক্ষা। তো দুটো পরীক্ষার জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সমস্ত প্রশ্ন। এবং জিকে বুস্টার সিরিজের আজকে আমরা 17 নম্বর ক্লাস করব। প্রত্যেকদিন সকাল 7টা থেকে এতদিন পর্যন্ত 40টা করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর রয়েছে, সাথে আমি এক্সট্রা নোটস প্রচুর রেখেছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রেখেছি, যাতে আনুষঙ্গিক এবং ওই প্রশ্নের সাথে সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে পারো, এবং সেখান থেকে যদি প্রশ্ন এসে থাকে তোমরা পরীক্ষাতে করতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, এম ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। দেখো, ভারতের বিখ্যাত মহিলা বিচারপতি সম্পর্কে দেখো, এম ফাতিমা বিবি তিনি ছিলেন প্রথম মহিলা বিচারপতি 1989 সালে। রুমা পাল দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি 2000 সালে। ইন্দু মালহোত্রা সুপ্রিম কোর্টের বিচারপতি, এত কিছু জানতে হবে না, শুধু প্রথম যিনি ছিলেন প্রথম সেই নামটাই শুধু দেখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? ফেরিক অক্সাইডের সংকেত কি? Fe2O3। তো এখানে আয়রন অর্থাৎ এফির যোজ্যতা কত জিজ্ঞেস করা হয়েছে। অক্সিজেনের আমরা কি ধরে থাকি? -2 ধরে থাকি। তো এখানে 3টে অক্সিজেন রয়েছে, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে কত? -6। তাহলে -6 এর এখানে তার মানে -6। তো এখানে -6 এর উল্টো দিকে কত করতে হবে? +6 করলে তারপর নিউট্রাল হবে, তাই তো? তাহলে +6 হতে গেলে প্রত্যেকটা আয়রনের কত করে হওয়া উচিত? +3। যেহেতু 3টে রয়েছে, তাহলে 3 × 2 এ +6 হওয়া উচিত, তাহলে +3। তো সঠিক উত্তর হবে অপশন বি, +3। 3 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণীর নাম কি? 4টি অপশন রয়েছে ফুসফুসের আবরণীর নাম। সঠিক উত্তর হবে অপশন বি, প্লুরা হয়ে যাবে ফুসফুসের আবরণীর নাম। দেখো, মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ আবরণীর নাম দেখে নেব। প্লুরা ফুসফুসের আবরণী, পেরিকার্ডিয়াম এটি হলো হৃৎপিণ্ডের আবরণী, মেনিনজেস এটা হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আবরণী। তারপর দেখো, পেরিটোনিয়াম এটি হলো পেটের অঙ্গের আবরণী, এবং এপিডার্মিস এটা ত্বকের বাইরের যে স্তর রয়েছে তাকে বলা হয় থাকে এপিডার্মিস। 4 নম্বর প্রশ্ন, সূর্য সেনের ফাঁসি কবে হয়? নিচের কোন সালে? মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কোন সালে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1934 সালে। দেখো, ভারতের কিছু গুরুত্বপূর্ণ বিপ্লবীদের ফাঁসি কত সালে হয়েছিল দেখে নেব। সূর্য সেনের ফাঁসি হন 1934 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে তিনি সম্পর্কিত ছিলেন। ভগৎ সিং এর ফাঁসি হয় 1931 সালে, তিনি লাহোর ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন। রাজগুরুর ফাঁসি হয় 1931 সালে, লাহোর ষড়যন্ত্র, এবং সুখদেবেরও ফাঁসি হয় 1931 সালে, লাহোর ষড়যন্ত্র। এই তিনজনকে একসাথে ফাঁসি দেওয়া হয় একই মামলার পরিপ্রেক্ষিতে। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 সালে, মুজফ্ফরপুর বোমা হামলার কারণে। 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রিক্টার স্কেল ব্যবহার করা হয়। দেখো, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা পরিমাপের স্কেল দেখে নেব। দেখো, মার্কেলি স্কেল এটা হলো ভূমিকম্পের তীব্রতা পরিমাপক একটি স্কেল। তারপর দেখো, বফর স্কেল অপশনে যেটা ছিল সেটা হচ্ছে বাতাসের গতি পরিমাপের একটি স্কেল। তারপর দেখো, ফুজিতা স্কেল এটা হচ্ছে টর্নেডোর তীব্রতা পরিমাপক একটি স্কেল।
সাফির সিম্পসন স্কেল এটি হলো হ্যারিকেনের তীব্রতা পরিমাপক একটি স্কেল, এবং রিক্টার স্কেল ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেল। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি কমন প্যাক 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন তোমরা পাবে সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। সাথে আরো একটি ব্যাচ ডাব্লিউপি এবং কেপি, যেটি মক টেস্ট সিরিজ, যেখানে 100টি হুবহু কমন যোগ্য তোমরা পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে। 5000 প্রশ্ন উত্তর রয়েছে, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমরা দিতে পারবে। সাথে 10 বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন। কত সালে এসেছিলেন? 1333 এডিতে ইবন বতুতা এসেছিলেন। তার গুরুত্বপূর্ণ দুটো বই রয়েছে, একটা হচ্ছে কি সফরনামা, আর একটা হচ্ছে কি কিতাব উল রাহিলা। এই দুটো গুরুত্বপূর্ণ বই ইবন বতুতার রয়েছে। দেখো, বিভিন্ন ভ্রমণকারী এবং তাদের ভারত ভ্রমণের একটু তথ্য দেখে নেব। হিউয়েন সাং এসেছিলেন গুপ্ত এবং হর্ষবর্ধনের সময়। ফা হিয়েন এসেছিলেন গুপ্ত যুগে। মার্কোপোলো এসেছিলেন পান্ড্য রাজবংশের সময়। আলবিরুনি এসেছিলেন মামুদ গজনির সময়, এবং নিকোলা কোন্টি এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সময়। 7 নম্বর প্রশ্ন, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন? কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। দেখো, কিছু ঐতিহাসিক আক্রমণ দেখে নেব। আলেকজান্ডার আক্রমণ করেন 326 খ্রিস্টপূর্বাব্দে। রাজা পুরুষ সাথে যুদ্ধ হয়, কি যুদ্ধ? খুবই গুরুত্বপূর্ণ, হিদিসপাসের যুদ্ধ। ওকে, তারপর দেখো, মামুদ গজনবির আক্রমণ করেন 1001 থেকে 1027 মধ্যে। টোটাল কতবার? 17 বার ভারত আক্রমণ করেন। মোহাম্মদ ঘুরির আক্রমণ 1191 থেকে 1192 মধ্যে। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে, এবং বাবর আক্রমণ করেন 1526 খ্রিস্টাব্দে, এবং সেটা হচ্ছে কি প্রথম পানিপথের যুদ্ধ। 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় এটি কে রচনা করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। দেখো, বাংলা সাহিত্যের বিখ্যাত রচনা এবং রচয়িতার নাম দেখে নেব। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্রোহী রচনা করেন কাজী নজরুল ইসলাম। পল্লী সমাজ রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সোনার তরী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, কোন সালে তিলক কর দেব না এই অভিযানটা করেছিলেন? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশনে 1899 সালে। দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা দেখে নেব। স্বদেশী আন্দোলন হয় 1905 সালে। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। নাগরিক অবাধ্যতা আন্দোলন শুরু হয় 1930 সালে। এটা অ্যাকচুয়ালি কি আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে, এবং হোম রুল আন্দোলন শুরু হয় 1916 সালে। খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট সাপার বিখ্যাত একটি চিত্র, তো কে অঙ্কন করেছিলেন এই গুরুত্বপূর্ণ পেন্টিংটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, লিওনার্দো দা ভিঞ্চি এটি এঁকেছিলেন। দেখো, বিখ্যাত চিত্রকর্ম এবং তাদের শিল্পীদের নাম দেখে দেবো। মোনালিসা এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সিস্টিন চ্যাপেল এঁকেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। স্কুল অফ এথেন্স এঁকেছিলেন রাফায়েল।
গার্নিকা এঁকেছিলেন পাবলো পিকাসো এবং স্টারি নাইট এটি এঁকেছিলেন ভিনসেন্ট ভ্যান গগ। এই তথ্যটা কিন্তু ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কলকাতা পুলিশ এবং WPSI মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ডেসক্রিপটিভ ব্যাচ কোর্স ডেসক্রিপটিভ ক্লাস শুরু করা হয়েছে, যেখানে মেন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের তোমরা ডেসক্রিপটিভ ক্লাস পাবে, যেহেতু পুরো সিলেবাসে ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 11 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন জ্ঞানপীঠ পুরস্কার। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান। সাহিত্য একাডেমি পুরস্কার ভারতীয় ভাষা সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে। সরস্বতী সম্মান এটা কে দেয়? কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত হয়। যশপাল পুরস্কার হিন্দি সাহিত্যের জন্য দেওয়া হয় এবং কালিদাস সম্মান মধ্যপ্রদেশ সরকার কর্তৃক একটি গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার। 12 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নটি আমি বহুবার করিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে উচ্চতম, সরি ভুল বলছি আমি, এটা হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, বৃহত্তম বাঁধ, লার্জেস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো, ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ এবং নদী দেখে নেব। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। হীরাকুদ বাঁধ হচ্ছে দীর্ঘতম, অর্থাৎ লংগেস্ট। তাও দেখো, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে। তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে, এটা হচ্ছে উচ্চতম, অর্থাৎ হাইয়েস্ট। আর সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে গুজরাটে। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গঙ্গা বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দেখো, গঙ্গা বদ্বীপ অবস্থিত রয়েছে ভারত ও বাংলাদেশে। আমাজন বদ্বীপ অবস্থিত রয়েছে আমাজন নদীতে দক্ষিণ আমেরিকায়। মেকং বদ্বীপ অবস্থিত রয়েছে মেকং নদীতে দক্ষিণ পূর্ব এশিয়াতে। নীল বদ্বীপ নীল নদীতে এবং মিসিসিপির বদ্বীপ মিসিসিপি নদীতে যুক্তরাষ্ট্রে। 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে কত বছর অন্তর? অপশন বি, 5 বছর অন্তর। এবং এই যে অর্থ কমিশনের আর্টিকেল, সেটা কত পরীক্ষায় প্রশ্ন আসে? 280। ঠিক আছে, 280 নম্বর আর্টিকেল। দেখো, অর্থ কমিশন প্রতি 5 বছর গঠিত হয়। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার জন্য। তারপর দেখো, ইউপিএসসি সরকারি চাকরি নিয়োগের জন্য। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মানবাধিকার অধিকার রক্ষার জন্য। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দুর্নীতি নিরোধের জন্য। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার আরেক নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর অপর নাম কি? হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তো এর অপর নাম হয়ে যাবে এখান থেকে অপশন বি, গ্যাট। আগে গ্যাট নামে পরিচিত ছিল। ঠিক আছে, গ্যাট প্রতিষ্ঠিত হয় 1947 সালে, কিন্তু পরবর্তীকালে 1995 সালে এটা কনভার্ট হয়ে যায় কোথায়? WTO-তে। দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO প্রতিষ্ঠিত হয় 1995 সালে এবং পূর্বে গ্যাট ছিল, যেটা 1947 সালে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জানা যায়। বিশ্ব ব্যাংক উন্নয়ন প্রকল্পে ঋণ প্রদান করে। তাও দেখো, UNCTAD উন্নয়নশীল দেশের বাণিজ্য প্রচার করে এবং
OECD অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নে সাহায্য করে। 16 নম্বর প্রশ্ন, দেখো কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, তাপগ্রাহিতা বলা হয়ে থাকে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? সঠিক উত্তর হবে অপশন সি, গামা রশ্মি। গামারে খুবই খুবই বিপজ্জনক শরীরের জন্য। নেক্সট 18 নম্বর প্রশ্ন, পানীয় জলে অতিরিক্ত ফ্লুয়ারিড ঘটায় কি? অতিরিক্ত যদি ফ্লুয়ারিড থেকে থাকে পানীয় জলে তাহলে নিচে কোন রোগটি ঘটিয়ে থাকে? তো নাম থেকেই বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশন বি, ফ্লুওরোসিস এই রোগটি ঘটিয়ে থাকে। দেখো ফ্লুওরোসিস অতিরিক্ত ফ্লুওরাইড থেকে হয়, এটা দাঁত এবং হাড়ের ক্ষতি করে। আর্সেনিকোসিস এটা হচ্ছে অতিরিক্ত আর্সেনিকের জন্য হয়ে থাকে, ত্বক এবং ত্বকের ক্যান্সার হয়। লেড পয়জনিং সীসা দূষণ, স্নায়বিক ক্ষতি হয়। নাইট্রেট দূষণ এর ফলে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়, এবং ক্লোরিন দূষণের ফলে শ্বাসকষ্ট এবং ত্বকের সমস্যা দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? এই প্রশ্ন বহুবার করেছে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ম্যাগনেসিয়াম, Mg। দেখো ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম, হিমোগ্লোবিনে থাকে লোহা, সাইটোক্রোমে থাকে লোহা, ভিটামিন B12 এ থাকে কোবাল্ট, এবং দেখো ক্যালমোডুলিন সেখানে থাকে ক্যালসিয়াম। 20 নম্বর প্রশ্ন, ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে? নতুন কৃষি কৌশল সবুজ বিপ্লব। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1960-এর দশকে। দেখো সবুজ বিপ্লব 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ আসে। শ্বেত বিপ্লব হয় 1970-এর দশকে, দুগ্ধ উৎপাদন। নীল বিপ্লব আসে 1980-র দশকে, মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। স্বর্ণ বিপ্লব মধু উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং রৌপ বিপ্লব ডিম উৎপাদনের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, হাতে খুব বেশি সময় নেই। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে, এবং সিলেবাস অনুযায়ী বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসিস, অর্থাৎ 6টা যে টপিক রয়েছে সেই 6টা টপিকই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের ডেসক্রিপটিভ ক্লাস পাবে। প্রত্যেকটা টপিকের উপর থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এখান থেকে তোমাদের করানো হচ্ছে, অলরেডি ব্যাচ কোর্স চলছে। এছাড়া বন্দে ভারত ব্যাচ কোর্স আপকামিং রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 21 নম্বর প্রশ্ন, টার্সিয়ারি ক্ষেত্রের অর্থ কি? চারটি অপশন, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, পরিকাঠামো ক্ষেত্র নাকি খনি ক্ষেত্র। টার্সিয়ারি ক্ষেত্রে আমরা নিচের কোনটি দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি, পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার। দেখো প্রাথমিক ক্ষেত্রে কি কি থেকে থাকে, যেটা হচ্ছে প্রাইমারি সেক্টর বলে থাকি, কৃষি, মৎস্য, খনন। গৌণ ক্ষেত্র বা আমরা সেকেন্ডারি সেক্টর যেটাকে বলে থাকি সেটা হচ্ছে শিল্প এবং উৎপাদন। আর টার্সিয়ারি ক্ষেত্র সেটা হচ্ছে পরিষেবা, সার্ভিস, পরিকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, পরিবহন অর্থাৎ ট্রান্সপোর্টেশন। তারপর দেখো কোয়াটারনারি ক্ষেত্র সেখানে হচ্ছে গবেষণা এবং উন্নয়ন, এবং কুইন্টারনারি ক্ষেত্র সেখানে হচ্ছে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ। মূলত আমরা এই প্রথম তিনটেই দেখতে পেয়ে থাকি, বাকি দুটো অতটাও আমরা দেখতে পেয়ে থাকি না, অন্তত আমাদের ভারতে। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ড্রাই পোর্ট নিচের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। কলকাতা যে খিদিরপুর পোর্ট রয়েছে সেটা হচ্ছে ড্রাই পোর্ট।
দেখো, মুম্বাই বন্দর মহারাষ্ট্র অবস্থিত, চেন্নাই বন্দর তামিলনাড়ুতে, কান্দালা বন্দর গুজরাটে, বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে, কোচিন বন্দর কেরলে। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী নিচের কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে তোমাকে উত্তর করতে হবে। তো আপাতত সঠিক উত্তর হবে অপশন বি রায়ডাক। কিন্তু অ্যাকচুয়াল আসল একদম পূর্বতম নদী সেটা হচ্ছে সংঘোষ। সংঘোষ নদী, এটা হচ্ছে একদম পূর্বতম নদী, যদিও সেটা অপশনে নেই। দেখো, হুগলি নদী কলকাতার পাশ থেকে প্রবাহিত, দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত, তিস্তা নদী উত্তরবঙ্গে প্রবাহিত, রায়ডাক পূর্বতম, অ্যাকচুয়ালি এটা ভুল, এটা হচ্ছে সংকোষ নদী করবে, লিখে দিলাম। সুবর্ণরেখা দক্ষিণ পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়। 24, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন সি 26শে নভেম্বর। 26শে নভেম্বর কি হয়েছিল? 1949 সালে সংবিধান গৃহীত হয়। ওকে, দেখো, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, সংবিধান দিবস 26শে নভেম্বর এবং শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 25, তারিক-ই ফিরোজ শাহী এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক বই। তো সঠিক উত্তর হবে অপশন বি জিয়াউদ্দিন বরানি। দেখো, ঐতিহাসিক গ্রন্থ এবং রচয়িতার নাম দেখে নেব। তুজুকি বাবরি লিখেছেন বাবর নিজে, আইনি আকবরী লিখেছেন আবুল ফজল, কিতাব উল হিন্দ লিখেছেন আল বিরুনি, শাহনামা লিখেছেন ফিরদৌসি, তুজুকি জাহাঙ্গীর লিখেছেন জাহাঙ্গীর নিজে। তো বাবর এবং জাহাঙ্গীর এই দুইজন একমাত্র মুঘল সম্রাট যারা নিজেদের আত্মজীবনী নিজেরাই লিখেছেন। 26, জালালউদ্দিন মঙ্গরবাণী কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি খোয়ারজিয়ম ও খিবারের শাসক ছিলেন জালালউদ্দিন মঙ্গরবাণী। 27, ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? তো ভারতে বিপ্লবী আন্দোলনের প্রথম যে সূচনা হয়েছিল সেটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি মহারাষ্ট্রে। দেখো, মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক, ভিডি সাভারকার ছিলেন, বাংলাতে অনুশীলন সমিতি যুগান্তর দল ছিল, পাঞ্জাব থেকে গদর আন্দোলন, উত্তরপ্রদেশে কাকরি ট্রেন ডাকাতি এবং দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বোমা হামলা, বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনগুলো সৃষ্টি হয়। 28 নম্বর প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? এটা ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি বাংলাতে। দেখো, তেভাগা আন্দোলন হয় 1946 সালে বাংলাতে, চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে বিহারে, খেদা আন্দোলন 1918 সালে গুজরাটে, বরদলি সত্যাগ্রহ হয় 1928 সালে গুজরাটে, মোবলা বিদ্রোহ 1921 সাল কেরলে। 29, মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল নিচের কোথায়? যেটাকে আমরা এখন অশোক স্তম্ভ বলে থাকি। তো সঠিক উত্তর হবে অপশন বি সাঁচি। দেখো, সারনাথ, সেখানে অশোক স্তম্ভ ধর্মচক্র হচ্ছে আবিষ্কৃত হয়। তারপর দেখো, সাঁচিতে সিংহের মুখ অশোকের শিলালিপি আবিষ্কৃত হয়। তক্ষশিলা প্রাচীন বিশ্ববিদ্যালয়, নালন্দাও প্রাচীন শিক্ষা কেন্দ্র এবং কনৌজ হচ্ছে হর্ষবর্ধনের রাজধানী। 30 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন?
সঠিক উত্তর হবে অপশন বি, নরেন্দ্রনাথ ভট্টাচার্যের যে ছদ্মনাম সেটি ছিল ফাদার মার্টিন। 31 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মণিপুরে অবস্থিত রয়েছে। দেখো, লোকটাক হ্রদ মণিপুর, এবং এখানে ভাসমান দ্বীপ ঠিক বলা ঠিক চলে না, এটা হচ্ছে জাতীয় উদ্যান রয়েছে একটা। কি নাম জাতীয় উদ্যানের? কেইবুল লামজাও। চিল্কা হ্রদ উড়িষ্যা, লবণাক্ত হ্রদ, এটা হচ্ছে লার্জেস্ট বা বৃহত্তম লাগুন। লাগুন কাকে বলে? 3 দিকে বেষ্টিত স্থল আর এক দিকটা খোলা থাকবে সমুদ্রের সাথে। ডাল হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, উলা হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, ভেম্বানাথ হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে। 32, আরাবল্লী হলো প্রাচীন কি কি ধরনের পর্বত? আরাবল্লী পর্বত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ভঙ্গিল পর্বত। দেখো, হিমালয় এটা হচ্ছে ভঙ্গিল পর্বত উত্তর ভারতে, আরাবল্লীও ভঙ্গিল পর্বত, কিন্তু এটা প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বিন্ধ্য এটা হচ্ছে ব্লক পর্বত, মধ্য ভারতে অবস্থিত রয়েছে। সাতপুরাও ব্লক পর্বত, মধ্য ভারতে অবস্থিত। এবং পশ্চিমঘাট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য একটি ক্ষেত্র। 33, পোলাভারাম প্রজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, গোদাবরী নদীর সাথে সম্পর্কিত রয়েছে পোলাভারাম প্রজেক্ট। দেখো, পোলাভারাম প্রকল্প গোদাবরী নদীর সাথে সম্পর্কিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ইন্দিরা গান্ধী খাল শতদ্রু নদীতে পাঞ্জাব এবং রাজস্থানে অবস্থিত রয়েছে। নর্মদা সেচ প্রকল্প নর্মদা নদীতে গুজরাটে। কৃষ্ণা গোদাবরী লিঙ্ক অন্ধ্রপ্রদেশে, এবং ভাখরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীতে। এগুলো হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প। 34, ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ নিচের কোনটি? স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে তেহেরি ড্যাম, ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ নদ নদী, সরি বাঁধ, অলরেডি এগুলো আমরা দেখে নিয়েছি। 35, ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। দেখো, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, নিহারঞ্জন গুপ্ত, ঠিক আছে, আর আচ্ছা এটা একটু ভুল হয়েছে, পরশুরাম রাজশেখর বসু ছদ্মনাম। কাজী নজরুল ইসলামের আরেকটা ছদ্মনাম রয়েছে, সেটা হচ্ছে কি ব্যাঙাচি। 36, খরিত পদার্থের ভান্ডার বলা হয় নিচের কোনটিকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গলগি বডিকে বলা থাকে খরিত পদার্থের ভান্ডার। মাইটোকন্ড্রিয়াকে কি কি বলা হয় থাকে? কোষের শক্তিঘর। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে কোষের। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় থাকে। ওকে। 37, অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, যকৃতে।
দেখো, অর্নিথিজ চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। ক্রেবস চক্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সাইটোপ্লাজমে গ্লুকোজের ভাঙন ঘটে। হিমোগ্লোবিন সংশ্লেষণ হয় অস্থি মজ্জাতে এবং ফিল্টারেশন হয় কিডনিতে, যেখানে বজ্র অপসারণ ঘটে। 38 নম্বর প্রশ্ন, পিত্তরস কোথায় তৈরি হয়? তো পিত্তরস অনেকে মনে করতে পারো পিত্তথলিতে, একদমই ভুল হবে কিন্তু। সঠিক উত্তর হবে অপশনে যকৃতে পিত্তরস তৈরি হয়। দেখো, পিত্তরস উৎপন্ন হয়ে থাকে বা উৎপাদন হয় যকৃতে, কিন্তু সঞ্চিত হয় কোথায়? পিত্তথলিতে। অ্যামাইলেজ এক ধরনের উৎসেচক, এটি উৎপন্ন হয়ে থাকে লালা গ্রন্থিতে, যেটা আমাদের খাবার, যে বিশেষ করে শর্করা জাতীয় যে খাবার, সেটাকে ভাঙতে সাহায্য করে। পেপসিন এটাও এক ধরনের উৎসেচক, পাকস্থলিতে উৎপন্ন হয়ে থাকে। এবং ট্রিপসিন এটাও এক ধরনের উৎসেচক, অগ্নাশয়ে উৎপন্ন হয়ে থাকে। 39, তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয়? আচ্ছা, এটা আমি হোমওয়ার্কে রেখে দিয়েছিলাম একদিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2005 সালে। দেখো, তথ্যের অধিকার আইন 2005 সালে আসে। জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন আসে 2005 সালে। তারপর দেখো, সংবিধান সংশোধনী হয় 86তম, সেটা 2002 সালে, যেখানে শিক্ষার অধিকারকে ঢোকানো হয় 21A পার্টে বা আর্টিকেলে। জিএসটি আসে 2017 সালে এবং নাগরিকত্ব আইন সংশোধন হয় 2019 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, গবলেট কোষ কোথায় থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ক্ষুদ্রান্তে থাকে গবলেট কোষ। দেখো, গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্ত, স্লেমা নিঃসরণ করে এটি। তারপর দেখো, হেপাটোসাইট এটা যকৃতে থাকে, বিপাকে সাহায্য করে। অ্যালভিওলার কোষ থাকে ফুসফুসে, গ্যাস বিনিময় করে। তারপর দেখো, মেলানোসাইট এটা থাকে ত্বকে, পিগমেন্ট উৎপন্ন করে। এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা যে গায়ের রং, সেটা ওই মেলানোসাইটের জন্য হয়ে থাকে। নিউরন এটা হচ্ছে স্নায়ুতন্ত্রে থাকে এবং সংকেত সঞ্চালন করে থাকে। তো এই ছিল 40টা প্রশ্ন উত্তর। আশা করছি ভালো লেগেছে। এবং ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অনেকগুলো ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেমন আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি কমন প্যাক, একদম লাস্ট মিনিট সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন অনুযায়ী, শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এখান থেকে হবে। সাথে ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ 100টি হুবহু কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর এখান থেকে পাবে এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। সাথে 10 বছরের প্রিভিয়াস পেয়ে যাবে। সাথে কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী মেন পরীক্ষার ডেসক্রিপটিভ ক্লাস লঞ্চ করা হচ্ছে। প্রত্যেকটা টপিক এবং বিষয়ের উপর থেকে ডেসক্রিপটিভ ক্লাস পাবে। এছাড়া পিএসসি ক্লাসিক পরীক্ষার মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন সাফল্য ব্যাচ, যেখানে বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস 6টা টপিকেরই তোমরা সম্পূর্ণ প্রস্তুতি পাবে ডেসক্রিপটিভ প্যাটার্নে। সাথে রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে বন্দে ভারত ব্যাচ কোর্স। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে নাও। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।